নমস্কার। আসানসোল গার্লস কলেজের ৭৫তম বর্ষ আমরা উদযাপন করছি। আপনারা জানেন সকাল থেকে আমাদের এই ডকুমেন্টারি ফিল্ম আমরা শুটিং করছি এবং একটা কলেজ যখন ৭৫ বছর ধরে তার জার্নি অতিক্রম করে এসেছে, কলেজ তো শুধুমাত্র ইট কাঠ পাথর দিয়ে নির্মাণ হয়নি। যে মানুষগুলির মেধা এবং অক্লান্ত পরিশ্রম এই কলেজের ভিত্তি, সেই সমস্ত মহীরুহরা আজ আমাদের মধ্যে আবার উপস্থিত হয়েছেন আজকের এই বিশেষ দিনটিতে। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের প্রাক্তন অধ্যক্ষ ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত, যিনি এই কলেজের সেনানী এবং নেতৃত্ব দিয়েছেন কলেজকে সামনে থেকে, এবং কলেজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তার অক্লান্ত পরিশ্রম, প্রশাসনিক দক্ষতা কলেজকে নিয়ে গেছিল এক উচ্চ শিখরে। এবং সেই সময় আমাদের কলেজের প্রথম ন্যাশনাল অ্যাসেসমেন্ট এবং অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মধ্যে দিয়ে যাওয়া কলেজ সারা ভারতবর্ষে তার গরিমার ছাপ রাখতে পেরেছিল। আমরা পেয়েছি ডক্টর প্রশান্ত কুমার দে সরকার মহাশয়কে আমাদের মধ্যে। স্যার, আমরা অত্যন্ত আনন্দিত আজকে আপনাকে আমাদের মধ্যে পেয়ে। আমরা জানতে চাইব যে দীর্ঘ ৭ বছর ২০০৫ থেকে ২০১২ ওই সময়টাতে কলেজের প্রশাসন এবং কলেজ যে শিক্ষা, সেই সময়টা দাঁড়িয়ে আপনি কিভাবে কলেজকে দেখেন এবং আগামীর জন্য আপনি কি আহ্বান রেখে দিয়ে যেতে চান, খুব সংক্ষিপ্তভাবে আমরা আপনার কাছ থেকে জেনে নিতে চাইব। অর্ণবকে ধন্যবাদ। তবে খুব সংক্ষিপ্তই কথা থাকবে, বেলা পড়ে এসেছে। হ্যাঁ, আমি এসেছিলাম ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ। বিদায় নিয়েছি ২০১২ সালের আগস্ট মাসের শেষ দিন ৩১ তারিখ। মোটামুটি ৭ বছর ৬ মাস ২৮ দিন এখানে আমার কার্যকাল। আসলে আমি ইতিপূর্বে বিবি কলেজ, তারপর রানীগঞ্জ টিডিপি কলেজ, তারপর এখানে এসেছিলাম। এই ৩টি কলেজ থেকেই আমার বেশ কিছু উপলব্ধি ঘটেছে। বিবি কলেজকে যদি আমি বলি শিক্ষকদের প্রাধান্য, টিডিপি কলেজকে বলবো ছাত্রদের প্রাধান্য, আর আসানসোল গার্লস কলেজে শিক্ষাকর্মীদের প্রাধান্য। এই শিক্ষাকর্মীদের এতই উজ্জ্বল যে আমি যখন এসেছিলাম তখন মাত্র ২ জন এত বড় কলেজে প্রধান করণিক অর্থাৎ হেড ক্লার্ক, এবং আমার পাশে বাঁ দিকে যে বসে আছেন জীবানন্দ সামন্ত, সব অ্যাকাউন্টেন্ট, তখন অলিখিতভাবে অ্যাকাউন্টেন্ট টাইপই সব কিছুই তার দায়িত্ব। এবং বাকি সব ছিলেন না তা নয়, কিন্তু সবগুলোই হচ্ছে অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল সার্ভিস আমরা যা বলি, সেইভাবেই আমাদের এই কলেজটি ছিল। অথচ ছাত্রছাত্রীর সংখ্যা 11-12 তখন থাকাকালীন ৩,০০০-এর উপর, যেখানে টিডিবি ৫,০০০, বিবিবি ৪,০০০। এই এত বড় একটা কলেজ এই কয়েকটি স্কেলিটন স্টাফ দিয়ে চলেছে। শিক্ষকদের সংখ্যাও ছিল অপ্রতুল। যাই হোক, ধীরে ধীরে এই শুধুমাত্র মর্নিং সেকশনেরও আলাদা আলাদাভাবে আমরা বিভিন্ন সেকশনে অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক ইত্যাদি পোস্টগুলি পেয়েছি। শিক্ষকদের অনেক সংখ্যাটা বেড়েছে তারপর থেকে। শুধু তাই নয়, নতুন নতুন সাবজেক্ট বিষয় সেগুলোও এসেছে, যেমন নিউট্রিশন, যেমন মাইক্রোবায়োলজি, যেমন সোশিওলজি। এই সাবজেক্টগুলো তখন ইন্ট্রোডিউসই হয়নি। সবচেয়ে বড় কথা, এত বড় একটা হিন্দি বেল্ট, এই হিন্দি বেল্টে কিন্তু হিন্দি বিষয়টি এখানে পড়ানো হতো না। আমি অনেক অতীত ইতিহাসগুলো কলেজের দেখেছিলাম। তখনকার ছাত্রছাত্রীদের দাবি ছিল, এমনকি তারা চেয়েছিল আমাদের, কথাটা হচ্ছে কোচিং দিয়ে পড়া, অর্থাৎ চাইছিল কোনো রকমের বাইরের কোনোভাবেই এখানে একটা শিক্ষা। কিন্তু সেটা আমরা ২০০৬ সালে আমি আসার পর এই হিন্দি বিষয়টিও এখানে আনা হয়েছে, এবং সেটি অনার্স, এবং সেই অনার্স হিন্দিতে আমাদের এখানে পারফরমেন্স খুবই ভালো। না, অধিক সময় আমি নিতে চাই না, তবু আমি বলবো এই কলেজে যে ৭৫ বছর ইতিহাস তো চারটিখানি কথা নয়। এই যে ৭৫ বছরের ইতিহাসে কিন্তু এটা আসানসোল গার্লস কলেজের ইতিহাসটা সবটা নয়। তার মধ্যে আছে আমাদের পার্শ্ববর্তী যে সিস্টার অর্গানাইজেশন মণিমালা গার্লস স্কুল। মণিমালা গার্লস স্কুলকে ছাড়া আসানসোল গার্লস কলেজের ভাবনা চিন্তার মধ্যে আসেই না। এই যে এখানে যে শুধুমাত্র দক্ষিণ পশ্চিম যে আসানসোল পৌরসভার শেষের দিকে
আমার এইদিকে যদি আমি একটু পিছিয়ে যাই, 1962 সালে শ্যামাদেবী একটি প্রাইমারি স্কুল ছিল। এইদিকে কিছু ইংলিশ মিডিয়াম যেসব স্কুল ছিল সেগুলোতে হিন্দি এবং ইংরেজি সাধারণের ধোয়া ছাড়ার বাইরে, বাকি সব দিকে থাকলে কি প্রাইমারি, কি হাই স্কুল, কি উচ্চশিক্ষা, কিচ্ছু ছিল না। তো যেখানে আমরা মাতৃশক্তির বন্দনাটা করি, সে মহিলা সমিতি, এই আসানসোল মহিলা সমিতি এখানে ছিলেন, যারা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তারা নিজেদের একটু সমাজসেবা ব্রত নিয়ে তারা এখানে ছিলেন। তারা সেইটা প্রথম লক্ষ্য করে প্রথম একটি ছোট ছেলে মেয়েদের পাঠশালা তারা খুলেছিল। এই পাঠশালার বীজের অঙ্কুরোদ্গম যখন ঘটল, তারপরে সেই পাঠশালাটি কিন্তু উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়েছিল। আর সেই পাঠশালা থেকে কিন্তু আমাদের এই মহিরহ আসানসোল গার্লস কলেজের জন্ম নিয়েছে। যে কলকাতাতে ইউরোপিয়ান সমিতি থাকতো, বিভিন্ন বিদেশের কান্ট্রিগুলোতে মহিলা সমিতিরা শিক্ষা স্বাস্থ্য নিয়ে অগ্রসর হতে পেরেছিল, সে কাহিনী নিশ্চয়ই সকলের জানা ছিল না। তা সত্ত্বেও আমার উপলব্ধিতে এটাই এসেছে, এই পিছিয়ে পড়া দক্ষিণ পশ্চিম মহকুমার তারাই কিন্তু নারী সমাজের কৃতিত্ব। যে নারী সমাজের হাত ধরে এসেছে আমাদের কৃষি সভ্যতা, যা আমাদের আদি কৃষি পেশা, আর ঠিক এইখানেই মহিলা সমিতির কৃতিত্ব। তারাও একটি শিক্ষা, মেয়েদের শিক্ষার কথা তারাই প্রতিষ্ঠা করে গেলেন। এ গৌরব আমি ভুলব না, এক অনন্য বিরল ঘটনা। যদিও মহিলা এবং রাজা রানীরা অনেকেই করেছেন, কিন্তু এখানে এইভাবে প্রথম যে চারা গাছটি পুঁতেছিলেন তারাই। আর বিশেষ অধিক কিছু দিয়ে আমি যাব না, শুধু বলবো আমাদের এই 75 বছর পূর্ণিতে আমাদের অনেক পরিবর্তন হয়েছে শিক্ষা জগতে, সব দিকে ধ্যান ধারণা। আমাদের যেমন মোবাইল, এই শিক্ষার পদ্ধতি, উপকরণ সবটাই পাল্টে গেছে। এবং বিশেষ করে করোনার সময়ে যে অনলাইন এডুকেশন সিস্টেমটা এসে গেছে, সেইটার উপর নির্ভরশীলও অনেকটাই হয়ে গেছি। এর ভালো মন্দ দুদিক আছে, এবং এখানে সেখানে ছাত্রছাত্রীরা অবাধ তারা পড়াশোনা করে নিতে পারে, কিন্তু সেইটা যেমন আছে তেমনি এই বিশেষ করে সেটা যত ভালো পথাই হোক, সেমিস্টার সিস্টেম, উপযুক্ত পড়াশোনার সময় কি স্কুল, কি কলেজ, কি বিশ্ববিদ্যালয় কিন্তু পাওয়া যায় না। এর মধ্যে হয়তো পরীক্ষার ফলাফল মন্দ নয়, ভালো, কিন্তু বিষয়ের গভীরতা কতটা সে বিষয়ে আমার সন্দেহ আছে। এবং এখন যেহেতু আজকাল এই বিজ্ঞান প্রযুক্তির যুগে আমাদের কম্পিউটার কথা আর বলার নয়, আমরা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পিছিয়ে পড়লে শিক্ষা ব্যবস্থাটা হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই একদিক থেকে যেমন প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষার ধারা, সে রবীন্দ্রনাথ বলছেন যে শিক্ষার ধারাটা একদিকে আমাদের জ্ঞানের ধারা ছিল, আর একদিকে আমাদের ঘরোয়া পথ চলতির জ্ঞানের ধারা ছিল। এই দুটো ধারার দৃষ্টান্তন আমাদের এই আসল শিক্ষা। কিন্তু সেই শিক্ষাকে আমরা যে স্কুল কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটা যেন আমাদের লুপ্ত না হয়, সেটা যেন হারিয়ে না যায়। ছাত্রছাত্রীদের মুখরিত হয়ে প্রতিষ্ঠানগুলো আসে, শিক্ষকরা যেন সেই নিজেরা জ্ঞানী হন এবং সেই জ্ঞান বিতরণ করাই তাদের দায়িত্ব, সে কর্তব্য যারা করতে পারেন। ছাত্রছাত্রীরা যে সেই অতীতের গুরু শিক্ষকের সম্পর্ক বাদ দিলেও তাদের আকাঙ্ক্ষা, তাদের শিক্ষা, তাদের অনুসন্ধান নিয়ে কলেজে যেন আসেন। এবং এইভাবেই আমাদের সকলের ছাত্র, শিক্ষক, সহকর্মী, শিক্ষাকর্মীদের দিয়ে আমরা উত্তরোত্তর না পিছিয়ে পড়ব না। আমি ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে তুলে ধরার জন্যে সকলের কাছেই এই প্রশ্নটা রেখে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা স্যারের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। স্যার যেভাবে তুলে ধরলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার পরবর্তীতে নতুন এডুকেশন পলিসিও ভীষণভাবে পরিবর্তিত হচ্ছে। প্রথমে সিবিসিএস, তারপরে এখন আবার 4 ইয়ার্সের যে গ্র্যাজুয়েশনের কোর্স, সেক্ষেত্রে এই যে শিক্ষা ব্যবস্থা, কিন্তু তার প্রাথমিক বুনিয়াদ তো ছিল মানবতা। তাই 1980-র দশকে যখন নতুন রাজীব গান্ধীর আমলের যে এডুকেশন পলিসির প্রবর্তিত হবে, তার ঠিক কিছুদিন আগে এই কলেজে এসেছিলেন 3 ত্রয়ী: সুজিত কুমার পাঁজা মহাশয়, ডক্টর সন্দীপ কুমার ঘটক মহাশয় এবং ডক্টর তড়িৎ প্রামাণিক মহাশয়। সেই 3 ত্রয়ীর একজনকে আমরা, তাদের মধ্যে 2জনকে আমরা পেয়েছি। সুজিতবাবুকে আমরা অনুরোধ করছি বলার জন্যে। এবং সুজিতবাবু ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় অভিভাবক,
আমরা যারা কলেজে এসেছি 2016-15 তার পরবর্তী সময়ে তাদের কাছে অত্যন্ত কাছের মানুষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে তুমুল জনপ্রিয় একজন অধ্যাপক, তাকে আমরা আহ্বান জানাই। স্যার, কলেজের 75তম বর্ষ, আপনার অনুভূতি। আমি সুজিত পাঁজা, আমি এই কলেজে 1984 আমি জয়েন করি এবং আমি রিটায়ার করেছি এখান থেকে জাস্ট 2 বছর আগে 2023 সালে। প্রায় 40টা বছর এই আসানসোল গার্লস কলেজে কাটিয়েছি। তো এই সুদীর্ঘ দিনের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আমার যেটা দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই এলাকার মধ্যে শুধুমাত্র মহিলা কলেজ বলে নয়, এটি এই এলাকার মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবেতে আমরা তাকে দেখেছি এবং এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিজে অধ্যাপনা করতে পেরে আমি নিজেও খুব গর্বিত। আমি জাস্ট কয়েকটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করব। যখন এই কলেজে জয়েন করি তখন কলেজের যে মেন বিল্ডিং, আমাদের যে এটা পুরনো বিল্ডিং, একটি মাত্র বিল্ডিং ছিল এবং আমার খুব সৌভাগ্য যে 50 বছর পূর্তি উপলক্ষে এখানে গোল্ডেন জুবিলি আমি দেখেছি, উপভোগ করেছি এবং তারপরেতে আবার 75 বছরের পূর্তিতে তার সাক্ষী থাকলাম। সবচেয়ে লক্ষণীয় যেটা বিষয় সেটা হচ্ছে একটা সময়ে এখানে 11-12 ক্লাস ইংরাজিতে পড়ানো হয়, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা মেনলি ইংলিশ। লোরেটো এবং এজি চার্চ এখানকার যে দুটি মেয়েদের স্কুল, সেখানে তখনও 11-12 স্কুলে ওঠেনি। তখন খুব ভালো কোয়ালিটির যারা স্টুডেন্ট তারা সবাই কিন্তু আসানসোল গার্লস কলেজে ভর্তি হতে বাধ্য হতো এবং তার ফলে মানে আমাদের প্রতিবেশী এখানে বিবি কলেজ বা বিসি কলেজ পুরনো, বা বিবি কলেজ এবং বিসি কলেজ আয়তনে অনেক বড় যেহেতু কো এডুকেশন, কিন্তু গার্লস কলেজের স্বাতন্ত্রতা হচ্ছে এই জায়গায় যে খুব ভালো কোয়ালিটির যারা স্টুডেন্ট তারা এখানে পড়তে আসতো এবং তখন বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ছিল, একেবারে প্রথমের দিকে ছিল কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, এবং বর্ধমান ইউনিভার্সিটি যখন প্রত্যেক বছর গ্র্যাজুয়েশন লেভেলের রেজাল্ট বেরোতো দেখা যেত যে যতগুলো সাবজেক্টে অনার্স ছিল তার বেশিরভাগ সাবজেক্টের যারা টপার তারা সবই কিন্তু আসানসোল গার্লস কলেজের। আমি শুধুমাত্র আসানসোল গার্লস কলেজকে যে দৃষ্টিতে দেখতে চাইছি সেটা হচ্ছে কোয়ালিটির যে দিকটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা রক্ষা করার জন্য যেমন একদিকে স্টুডেন্টদের অবদান ছিল, ঠিক সমানভাবেতে টিচারদের একটা অবদান ছিল এবং এখানকার ডিসিপ্লিন খুবই ভালো। এবং যেহেতু শুধুমাত্র মেয়েদের কলেজ, এদের যে সাংস্কৃতিক বাতাবরণ সেটা খুব উন্নত এবং সেই ধারা এখনও অক্ষত রয়েছে। বিভিন্ন ধরনের এখানেতে নাচ, গান, নাটক খুব উন্নত মানের এখানে পরিবেশিত হতো এবং কলেজের যে পরিবেশ, গাছপালা, এত সুশোভিত কলেজ আমার মনে হয় গোটা পশ্চিমবাংলাতে নেই। এবং সবচেয়ে আনন্দের বিষয় আমার যেটা বিশেষ করে ভালো লেগেছে, আমি তো এখানে 40 বছর ধরে অধ্যাপনা করে এসেছি, যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে স্টুডেন্ট, টিচার্স এবং নন টিচিং এই সবাইকে মিলে যে একটা বৃহত্তর পরিবার এবং যে সুসম্পর্ক, এটা অন্য কোনো কলেজে অতীতে ছিল কিনা আমার জানা নেই, এখন আছে কিনা আমার তাও জানা নেই। খুব ভালো লাগে। আমাদের সময়তে কলেজের ক্যান্টিন হয়েছে, তার বর্তমানে নাম আহেলি। আমি আগেই বলেছি এবং একটা সময়ে আমার সময়েতেই সেখানেতে কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কলেজ ঢুকেই সেটা হয়েছে এবং এই এলাকার মধ্যে যে ওপেন মঞ্চ যেখানেতে আমাদের মেন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় প্রতি বছরে, এই এত বড় একটা ওপেন মঞ্চ খুব কম জায়গাতে রয়েছে এবং আসানসোলেও খুব বিরল। আমরা হয়তো পুরোটাকে কভার করতে পারিনি যে কারণে এটা ওপেন। এবং এখন সাম্প্রতিককালে নিত্য নতুন অনেক ডিপার্টমেন্ট খুলেছে। আমি নিজেও একটা সময়তে সুদীর্ঘদিন ধরে মর্নিংয়ের টিচার ইনচার্জ ছিলাম এবং খুব ভালো লেগেছে সেটা হচ্ছে মেয়েদের জন্য কমার্স, এটা শুধুমাত্র মেয়েরা কমার্স পড়বে, অ্যাকাউন্টেন্সিতে অনার্স, এটা আসানসোল গার্লস কলেজ চালু করে। এবং খুব ভালো লাগে যখন সবেমাত্র কম্পিউটার সায়েন্স ইন্ট্রোডিউসড হচ্ছে আমাদের আসানসোল গার্লস কলেজে, সেখানে কম্পিউটার সায়েন্স হয়
এবং পরবর্তীকালেতে এখানে বিসিএ খোলা হয়। আমার সবচেয়ে যেটা চোখে লেগেছে আর কি, সেটা হচ্ছে এখানকার স্টুডেন্টদের পড়াশোনার মানটা খুব উন্নত। আমাদের যে সীমিত যে শিক্ষক সংখ্যা এবং এখানকার যে ডিসিপ্লিন, যে কারণে এখনো পর্যন্ত শুধু আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট না, মানে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা কিন্তু তাদের প্রথম পছন্দের জায়গা হচ্ছে আসানসোল গার্লস কলেজ। আসানসোল গার্লস কলেজের যে শিক্ষার পরিবেশ, শান্ত শিষ্ট এবং যে ডিসিপ্লিনড পরিবেশ, এবং টিচার স্টুডেন্ট এবং নন টিচিংদের যে সম্পর্ক, এই রকমের মধুর সম্পর্ক, সেটা খুবই বিরল। কলেজ আরও এগিয়ে চলুক, আরও উন্নত হোক। আমরা যতদিন অন্তত থাকব ততদিন পর্যন্ত আমরা এই কলেজের যে গৌরব ততদিন তো থাকবেই, এবং অদূর ভবিষ্যতেও আসানসোল গার্লস কলেজের নাম যেন আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়, এইটুকু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। বিষ্ণুপুর থেকে স্যার এসেছিলেন যে সংস্কৃতির ঘরানা নিয়ে, তা সম্পূর্ণভাবে জারিত করে ছাত্রীদের মধ্যে সে বীজ বপন করে দিয়ে যেতে পেরেছেন তিনি দীর্ঘ 40টা বছর ধরে। পরবর্তীতে 80 দশকের একেবারে শুরুতে সত্যজিৎ রায় তখন তৈরি করে ফেলেছেন ঘরে বাইরে ছবিটি, এবং আমরা জানি সন্দীপ চরিত্রের যে ডায়ালেকটিক্যাল পার্সপেক্টিভ আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম ডক্টর সন্দীপ কুমার ঘটক মহাশয়কে। বিশেষত যারা নবীন অধ্যাপক, সেই সময় তিনিই ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক এবং পরবর্তীতে উপাধ্যক্ষ। কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা বারবার যেটা বলি, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট বলেছিলেন যে মোর্চে ধরে ক্ষয়ে যাওয়ার থেকে বুক চিতিয়ে লড়াই করা অনেক বেশি ভালো। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে কলেজের প্রশাসনে যারা নবীন তাদেরকে যুক্ত করেছেন। তিনি ঘরে বাইরের দ্বন্দ্বকে নিরসন করেছেন, শিক্ষকতা করেছেন, জনপ্রিয় হয়েছেন ছাত্রীদের কাছে, এবং বিশেষভাবে উল্লেখযোগ্য তার নিজের ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্সে তিনি তৈরি করে যেতে পেরেছিলেন গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিপার্টমেন্টকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপার্টমেন্টে উন্নীত করতে পেরেছিলেন। এই কথাটা আমি যখন শ্রদ্ধেয় সুধাময় বাবুকে বলি যে স্যার জানেন যে সুজিত কুমার পাঁজা স্যার এবং ডক্টর সন্দীপ কুমার ঘটক মহাশয় এবং পরবর্তীতে আইভি ম্যাডাম, তারা তাদের যৌথ প্রচেষ্টায় এবং সন্দীপ স্যারের নেতৃত্বে আজ পলিটিক্যাল সায়েন্সে MA পড়ানো হয় ওই ডিপার্টমেন্টে। উনি বললেন, জানো অর্ণব, ওখানে প্রথমে পলিটিক্যাল সায়েন্স অনার্সও পড়ানো হতো না, একটা সোশ্যাল সায়েন্সের স্ট্রিম ছিল যেখানে ইকোনমিক্সের সাথে পলিটিক্যাল সায়েন্স ছিল। সেই ডিপার্টমেন্টে আজ MA হয়েছে। ওনার চোখের কোণে জল নেমে আসে, উনি চোখটা বন্ধ করেন, আমরা সেখান থেকে আস্তে আস্তে সরে আসি। এই ভালোবাসা, এই নেতৃত্বের ক্ষমতা যিনি কলেজে প্রতিষ্ঠা করে গেছেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় ডক্টর সন্দীপ কুমার ঘটক মহাশয়। আমরা জানবো স্যার, দীর্ঘ 40টা বছর পেরিয়ে গেল, কেমন লাগে যখন ফিরে তাকান? ধন্যবাদ অর্ণব। আমি এই কলেজে 1983 সালে 1 সেপ্টেম্বর এই কলেজে কাজে যোগ দিই একজন অধ্যাপক হিসেবে। বস্তুত এই কলেজে আমার যে অনুভূতি সেটা দুরকম। একটা হচ্ছে 1983 সালের 1 সেপ্টেম্বর থেকে 2014 সালের পর্যন্ত মার্চ পর্যন্ত আমার একটা অভিজ্ঞতা, সেটা ছিল শিক্ষকতার অভিজ্ঞতা কেমন ছিল সেটা কিছুটা অর্ণব বলে দিয়েছে। তো সত্যি কথা বলতে কি, আমার শিক্ষক হিসেবে আমি খুব গৌরবান্বিত এই কলেজের একজন শিক্ষক হয়েছি বলে। এবং এই কলেজে একেবারে যাকে বলা যায় পারফেক্ট এডুকেশনাল অ্যাটমসফিয়ার, যেটা অর্থাৎ একটা পঠন পাঠনের যে উপযুক্ত পরিবেশ, সেই উপযুক্ত পরিবেশ সেখানে কিন্তু আমি পেয়েছি এবং উজাড় করে দিয়েছি নিজেকে। এবং দীর্ঘ শিক্ষকতার জীবনে যে ছাত্রীদেরকে যে ভালোবাসা শ্রদ্ধা পেয়েছি, সেটা কিন্তু আমার কাছে একটা সম্পদ, চিরকালের সম্পদ হয়ে রয়েছে। এবং সত্যি কথায় বারবার একই কথা বলে গেছেন আমার পূর্ববর্তী বক্তারা, যে এই কলেজের ছাত্রীরা কিন্তু এই কলেজে বড় গর্ব একটা। এবং এই কলেজের ছাত্রীরা অত্যন্ত শ্রদ্ধাশীল, অত্যন্ত ডিসিপ্লিন, অত্যন্ত বিনয়াবনত, এবং তাদেরকে যেভাবে আমরা চালিত করতাম সেইভাবেই তারা পরিচালিত, এখনও পর্যন্ত সেইটাই রয়েছে। ফলে
এই সময়টা আমার কাছে একটা ভীষণ একটা উজ্জ্বল ইতিহাস, একটা গৌরবান্বিত ইতিহাস হয়ে রয়েছে এই যে কয়েকটা বছর আমি শিক্ষকতা করেছি। তারপর আমি 2014 সালের মার্চ মাস থেকে এই কলেজের দায়িত্ব পাই এবং দায়িত্ব পেয়ে সেখানেও একটা আমার ইতিহাস আছে। সেই ইতিহাস হচ্ছে যে এত সহযোগিতা পেয়েছি প্রত্যেকটি আমার অধ্যাপক বন্ধুদের কাছ থেকে, শিক্ষাকর্মীদের কাছ থেকে, ছাত্রীদের কাছ থেকে, যে কলেজকে একটা নতুন উচ্চতায় আমরা প্রত্যেকে মিলে সহযোগিতা মিলে নিয়ে যেতে পেরেছি এবং আমরা ক্রমশই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কলেজকে রূপান্তরিত করতে পেরেছি এবং কলেজকে এই অঞ্চল নয় সারা পশ্চিমবঙ্গের মধ্যে মানচিত্রে চিহ্নিত করতে পেরেছি। এবং ওই সময়ে আমরা ঐক্যবদ্ধভাবে যখন কলেজের ন্যাক অ্যাসিস্টে আমরা আবার রিঅ্যাপিয়ার হলাম, তখন সেখানে আমি A গ্রেড পেলাম এবং এর মূল কারণ হচ্ছে যে আমরা যে বললাম যে বারবার যে কথাটা বলি, ঐক্যবদ্ধ প্রয়াস, প্রত্যেকের মধ্যে যেন কাজ করার একটা দারুণ অনুপ্রেরণা। একটু আগে অর্ণব বলছিল যে আমাদের প্রশাসনের সঙ্গে যুক্ত করা, হ্যাঁ, প্রত্যেকটি ছাত্রীকে, প্রত্যেকটি অধ্যাপককে, প্রত্যেকটি শিক্ষাকর্মীকে আমি প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত করেছিলাম এবং একটা কলেজের কতখানি গুণগত মান হতে পারে সেটা কিন্তু আমি মর্মে উপলব্ধি করে গেছি এবং ছাত্রীরা তাদের যে পারফরমেন্স অর্থাৎ তাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটা কত উচ্চতা নিয়ে গিয়েছিল তার প্রকৃষ্ট প্রমাণ কিন্তু ইতিহাস বলে দেবে, তার দৃষ্টান্ত রয়েছে এই কলেজে। এবং আমি আশা করব যে এই কলেজ আরও এগিয়ে যাবে। আর আসলে এই কলেজের যে উন্নত বুনিয়াদ, শক্তিশালী ঐতিহ্যশালী বুনিয়াদ, এই বুনিয়াদের উপর কলেজ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এই কলেজ কিন্তু আরও এগোবে, এটা আমি অবশ্যই আশা করতে পারি এবং এই কলেজকে যে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তার অনুভব কিন্তু আমি করতে পেরেছি। তার কারণ হচ্ছে যেটা করতে চাওয়া ইচ্ছা থাকে সেটা কিন্তু করতে পারা যায় এবং তার জন্য যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু এখানে রয়েছে। তাই আমার স্থির বিশ্বাস আগামী দিন কলেজ আরও অনেক এগিয়ে যাবে। শুধু রাষ্ট্রবিজ্ঞান কারণ আরও বিভিন্ন বিভাগে হয়তো পোস্ট গ্র্যাজুয়েশন খুলে যাবে। হ্যাঁ, আমার কলেজে আমি পোস্ট গ্র্যাজুয়েশন ওপেন করেছি। আসলে আমি তার আগে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ওখানে পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্টে পড়াতে গিয়ে আমি অনুভব করলাম যে আমার কলেজের ছাত্রীদের জন্য যদি ওখানে আলাদা ডিপার্টমেন্ট পোস্ট গ্র্যাজুয়েশন খুলে দেওয়া যায় তাহলে আমাদের ছাত্রীরা অনেক বেশি উপকৃত হবে এবং সেইখান থেকেই আমার শুরু হলো যাত্রা, লড়াই, যে আমার কলেজে একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্ট খোলা হবে এবং 2018 সালে সেটা সম্ভব করতে পেরেছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারপর থেকে প্রতি বছর কিন্তু সেই পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্ট তার যে ফল, যে রেজাল্ট, সেখানে কিন্তু একটা রিমার্কেবল তার পারফরমেন্স দেখাতে পারছে। এর কারণ হচ্ছে যে এই যে বললাম যে এই কলেজের ছাত্রীরা অত্যন্ত গুণী ছাত্রী এবং শিক্ষকরা অত্যন্ত গুণী শিক্ষক এবং প্রত্যেকে যেটা সবথেকে যেটা মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঐক্যবদ্ধ একটা প্রয়াস। এই যে এক সূত্রে বাঁধা রয়েছে এই কলেজের অধ্যাপক, এই কলেজের শিক্ষাকর্মী, এই কলেজের ছাত্রীরা, যেটা কিন্তু খুব কম প্রতিষ্ঠানে রয়েছে এবং সেটাই কিন্তু কলেজের উন্নতির একমাত্র মূল মন্ত্র। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যারের নেতৃত্বে দ্বিতীয় ন্যাক এবং তৃতীয় ন্যাকও যখন আমরা করেছি তখন জাস্ট কিছুদিনের আগেই তিনি রিটায়ার্ড করেছেন, তবুও ন্যাকের দিন দুদিনই স্যার ছিলেন আমাদের সঙ্গে। আমরা এই পরিবর্তিত ন্যাকের পদ্ধতিতে B++ গ্রেড পাই, খানিকটা মন খারাপ হয় কিন্তু তবুও তার পিঠচাপটা নিয়ে আমাদেরকে সাহায্য করেছে এগিয়ে যাওয়ার জন্যে। আমরা বিশ্বাস রাখি যে আসানসোল গার্লস কলেজ তার যে উচ্চশিক্ষার ধারা তা বহন করবে, কিন্তু বারবার যে কথা উঠে আসছে যে আমাদের কলেজে শিকড় গভীরভাবে অনেক বেশি গ্রথিত মাটিতে, তার সেখান থেকে আমরা পুষ্টি পাই, সেখান থেকে আমরা বড় হয়ে উঠি এবং যে মানুষটি নিরলসভাবে খুব অল্প কথায় কলেজের প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, প্র্যাকটিক্যালে নির্ভুলভাবে প্র্যাকটিক্যাল করানো, নবীন শিক্ষকদেরকে গাইড করা এবং যার হাতের লেখা নবীন প্রবীণ অধ্যাপকদের সারা জীবন থেকে যাবে, সেই সার্ভিস বুকে তার হাতের লেখা কোনোদিনও কেউ মিটিয়ে দিতে পারবে না। সেটা আমাদের একটা চিরস্থায়ী সম্পদ। তিনি আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়, আমাদের প্রাক্তন অধ্যাপক বটানি ডিপার্টমেন্টের ডক্টর শ্যামল শেঠ মহাশয় এবং তিনি আমাদের কলেজের প্রাক্তন IQAC কোঅর্ডিনেটর। স্যারের কাছ থেকে শুনে নেব স্যার আপনার অনুভূতি এবং সেই সময়ের কলেজ। ধন্যবাদ অর্ণব। আমি সেপ্টেম্বর 1994 আমি এই কলেজে জয়েন করি, অফিসিয়ালি জয়েন করি। তার বেশ কিছু বছর আগে থেকে 87 থেকে আমি এই কলেজেই পার্ট টাইম করতাম। তারপরে এখানে আমি জয়েন করি এবং আমি যেহেতু চন্দননগরের ছেলে, অতএব তারপরে এই দীর্ঘ এই
হ্যাঁ, তার আগে বলিনি যে আমি রিটায়ার করলাম 2023-এর জানুয়ারিতে। মানে এই দীর্ঘ 30-31 বছর ধরেই এই কলেজেই থেকে গেছি। এবং আমি যেহেতু চন্দননগরের ছেলে, অতএব চন্দননগরে আবার ফিরে যাওয়ার কথা বা অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার কথা হ্যাঁ এক সময়ও ভাবিনি, মানে ভাবতেই পারিনি। এখনকার যেমন অনেক টিচাররা যারা আসে হ্যাঁ তারা সবসময় চায় যে একটু নিজের জায়গায় ফিরে যেতে। আমি ভাবিনি, কারণ এই কলেজের সঙ্গে আমি এমনভাবে জড়িয়ে পড়েছিলাম প্রথম থেকে। আমরা আগে যাদের পেয়েছি, যে আমরা টিচারদের পেয়েছি, মানে পুরনো টিচাররা, তাদের এবং সান্নিধ্যে যেটাকে পেয়েছি, এবং স্টুডেন্ট সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের সঞ্জীবদা বলে গেছে, এবং স্টুডেন্ট যেভাবে আমরা স্টুডেন্টদের পেয়েছি বা তাদের ছেড়ে আমি আর কোনো সময় যাওয়ার কথা মনেই পড়েনি। বটানি ডিপার্টমেন্টে আমরা 3 জন ছিলাম। একজন রিটায়ার করে যাওয়ার পর আমরা 3 জন ছিলাম, ডক্টর তড়িৎ প্রামাণিক, সুপ্রতীক গাঙ্গুলি আর আমরা। এই 3 জনে বটানি ডিপার্টমেন্ট চালিয়ে গেছি। আমি যদিও কিছু ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টেও এখানে কিছুটা আমরা দেখাশোনা করেছি, IQAC কোঅর্ডিনেটর ছিলাম, এসবগুলো ছিলাম। মানে কলেজ দেখতে গেলে, কলেজের এটাকে দেখতে গেলে যে স্টুডেন্ট, সত্যি তাই, এই যে স্টুডেন্ট, তারপরে নন টিচিং এবং টিচিং, মানে প্রতিটি ফ্যাকাল্টি টিচারদের সঙ্গে আমাদের যে ঘনিষ্ঠতা এবং আমাদের যে মানে সুসম্পর্ক ছিল, এটা সত্যি আমার মানে আশ্চর্য, মানে কোনো জায়গায় আমরা এরকম করে দেখব বলে আমি মনে হয় পারবো না। কারণ এইখানে সত্যি কথা বলতে কি, আসানসোলে 2টো কলেজে, এই বিবি কলেজে বটানি ডিপার্টমেন্ট ছিল এবং আমাদের এইখানে বটানি ডিপার্টমেন্ট, আমাদের বটানি অনার্স ছিল। এবং আমাদের এখানে এই যে অনার্সের স্টুডেন্টরাও এত ভালো এবং এত ভালো রেজাল্ট যে হতো, যে বলার কথা নয়। মানে বিবি কলেজকে টেক্কা দিয়ে এখানে গার্লস কলেজ অনেক ভালো রেজাল্ট করতো, এবং তার জন্যও আমরা টিচাররা প্রতি বছর আমরা স্টুডেন্টদের সঙ্গে এক্সকারশন যেতাম, হ্যাঁ, শিক্ষামূলক যে ভ্রমণগুলো হতো সেগুলোকে যেতাম। এতে সেই জন্যে এই কলেজের যে বলার যেটা, সেটা হচ্ছে যে 50 বছরও দেখেছি, এবং এই 75 বছর এখন হচ্ছে, এবং সেই 75 বছরেই এখানে আছি। এখনও পর্যন্ত আমি আসানসোলেই আছি, এবং কলেজ দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাক, এটাই আমি চাই। অসংখ্য ধন্যবাদ স্যার। তার মেধা, তার চর্চা আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এবং যেহেতু আমার ডিপার্টমেন্ট নিউট্রিশন, আমরা এসেছি 2016 সালে, 2006 থেকে 2016 এই দীর্ঘ 10 বছর ডক্টর শ্যামল কুমার শেঠ, ডক্টর তড়িৎ কুমার প্রামাণিক, ডক্টর সুপ্রতীক গাঙ্গুলি মহাশয় এবং একটা সময়ে ডক্টর সন্দীপ কুমার ঘটক মহাশয়ও এই ডিপার্টমেন্টের দায়িত্ব সামলেছেন। এবং যার কথা না বললেই নয়, তিনি কাশীনাথ নন্দী স্যার, তিনিও দীর্ঘ সময় এই ডিপার্টমেন্টগুলোকে, নতুন ডিপার্টমেন্টগুলোকে বুকে আগলে রেখেছিলেন যতদিন না এই ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত হচ্ছেন। তাই তাদের অবদান এই কলেজ গঠনে আপনারা বুঝতেই পারছেন কতখানি অনস্বীকার্য। তারা সত্যি কথা বলতে কি পরিবারের থেকেও অনেক বেশি গুরুত্ব দিয়েছেন কলেজ পরিবারকে। তাই আজ কলেজ এতখানি এগিয়ে যেতে পেরেছে। এরপরে যে মানুষটি আমার পাশে বসে আছেন, তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী জীবনানন্দ সামন্ত মহাশয়। তিনি আমাদের কলেজের হেড ক্লার্ক, বড়বাবু। কিন্তু একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। আমি যখন কলেজে এসেছি, আমরা শুনেছি জীবনানন্দ সামন্ত মহাশয়কে আমরা প্রত্যেকে জীবুদা বলতাম। জীবুদা একবার আমাকে ডেকে বলছেন, অর্ণব, এই ছাত্রীর এই বিষয়টা একটু দেখবে তো, এই কিন্তু আমার ছাত্রী। একজন কলেজের প্রশাসনিক স্তরের মানুষ, তিনি কলেজের ছাত্রীদের বিভিন্ন ডিপার্টমেন্টের, তিনি বলতেন ও কিন্তু আমার ছাত্রী। এই এতখানি আপন করে নেওয়া, ছাত্রী এবং কলেজ প্রশাসনের মধ্যে যে একটা নিবিড় সংযোগ যিনি রক্ষা করতে পেরেছিলেন দীর্ঘ সময় ধরে, তিনি আমাদের অত্যন্ত প্রিয় শ্রী জীবনানন্দ সামন্ত মহাশয়। তিনি হেড ক্লার্ক হয়ে কলেজ থেকে রিটায়ার্ড করেন, দীর্ঘ সময়ে কলেজ প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, যা যথার্থভাবে আমাদের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর প্রশান্ত কুমার দে সরকার মহাশয় বলছিলেন যে খুব অল্প সংখ্যক আমরা প্রশাসনিক কর্মচারীদেরকে নিয়ে আমাদের কলেজ শুরু হয়, এবং যিনি সত্যি কথা বলতে কি কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম শ্রী জীবনানন্দ সামন্ত মহাশয়। স্যার, আপনাকে স্বাগত, এবং আজকে আপনার কাছ থেকে আমরা শুনে নেব সেই সময় এবং আপনার অনুভূতি। ধন্যবাদ অর্ণব। আমি
1990 সালে ফেব্রুয়ারি মাসে কলেজে জয়েন করেছিলাম এবং 2021 সালে আমি অবসর নিয়েছি। এই দীর্ঘ 32 বছরে আসানসোল গার্লস কলেজের বিভিন্ন বিষয়ের সঙ্গে আমি জড়িত ছিলাম। সত্যি কথা বলতে এই কলেজে, আসানসোল গার্লস কলেজে ছাত্রী, শিক্ষক এবং নন টিচিং এটা একটা পরিবারের মতো ছিল। 32 বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি যে একটা কলেজ কিভাবে একটু একটু করে ডেভেলপ করে আজকে এই জায়গায় পৌঁছেছে। আমি যখন জয়েন করেছিলাম তখন শুধুমাত্র পুরনো বিল্ডিংটা ছিল, তারপরে নতুন বিল্ডিং হলো, এরপরে নতুন হোস্টেল হলো, এভাবে একটার পর একটা কিন্তু ডেভেলপ হতে গেল। পঠন পাঠনের ব্যাপারেও কিন্তু শিক্ষকদের যে পরিশ্রম, যেভাবে তারা ছাত্রীদের প্রতি মানে পড়াশোনার দিকে ভীষণভাবে নজর দিতেন, ঠিক পাশাপাশিভাবে আমরা দেখেছি যে আমাদের কলেজে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে কিন্তু ছাত্রীরা পড়তে আসে এবং তারা বিভিন্ন সুযোগ পান, ফ্রি সিট বলুন, স্কলারশিপ বলুন, এই বিষয়গুলো কিন্তু আমরা অফিস থেকে সমস্ত বিষয়টা কন্ট্রোল করি। আরেকটা বিষয় বলতেই হয় যে আমাদের এখানে অনার্স বিভিন্ন সাবজেক্ট আছে, তার মধ্যে এই অঞ্চলে কেন সারা পশ্চিমবঙ্গে দুটো বিষয়ে, যেটা কম্পিউটার সায়েন্স এবং বিসিএ, দুটোই কিন্তু বিভিন্ন কলেজে দেখবেন সেলফ ফিনান্সিং। আমরা দেখেছি আমাদের ডক্টর প্রশান্ত কুমার দে সরকার মহাশয় কিভাবে এই দুটো সেলফ ফিনান্সিং কোর্সকে রেগুলার কোর্সে ট্রান্সফার করালেন, এবং মাইক্রোবায়োলজি আরেকটা, তিনটে ছিল। এবং এতে যেখানে এই সেলফ ফিনান্সিং কোর্সগুলোতে ধরুন ছাত্রীদের অনেক টাকা খরচ করে পড়াশোনা করতে হতো, সেখানে কিন্তু খুব ন্যূনতম নর্মাল যে কলেজের বিভিন্ন অনার্সের যে টাকা, সেই টাকাতেই সে কিন্তু এই কোর্সটা করতে পারে। সুতরাং কলেজের অনেক বিভিন্ন 32 বছরে দেখেছি অনেক প্রিন্সিপাল, অনেক টিচার ইনচার্জ, এবং প্রত্যেকেই কিন্তু কলেজটার জন্য কিছু না কিছু করেছেন। এবং আমরা যথাসাধ্য আমরা নন টিচিংরা কিন্তু সহযোগিতা করে গেছি। খুব অল্প সংখ্যক স্টাফ আমাদের, তাও আমরা লড়াই করে গেছি সব সময়। 50 বছর পূর্তি উপলক্ষেও আমি ছিলাম। আমি গর্বিত যে 75 বছরও পূর্তি উপলক্ষেও কিন্তু আমি সাক্ষী থাকছি। খুব ভালো লাগছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জীবনানন্দ সামন্ত মহাশয়কে এবং আজকে যারা উপস্থিত হয়েছেন এই মহিরুহ প্রত্যেককে। তারা আমাদেরকে ছায়া দিয়েছেন, তারা আমাদেরকে লালন পালন করেছেন, আশীর্বাদ করেছেন, কখনো দিয়েছেন বকা, কখনো পাশে এসে বলেছেন চলো একসাথে আবার সবাই মিলে এই কলেজের ভালোর জন্য একসাথে সবাই মিলে লড়ি। এই ভালোবাসা, এই লড়াই করার অঙ্গীকার, এই একে অপরের প্রতি আমাদের শহর তো সিটি অফ ব্রাদারহুড, সৌভ্রাতৃত্বের শহর। এই ভ্রাতৃত্ববোধ আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে পাথেয়, এবং আমরা অঙ্গীকারবদ্ধ আসানসোল গার্লস কলেজের যে বুনিয়াদি ভিত্তি, সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরও মজবুত করে পঠন পাঠন আগামী দিনে ভালো হবে এই বিশ্বাস আমরা রাখি। আসানসোল গার্লস কলেজ সর্বতোভাবে তার বিজয় কেতন উড়িয়ে দেবে, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকের মতো আমরা এখানেই এই আলোচনা সমাপ্তি ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।